হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো গাইস, আজকের ভিডিওতে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করাবো পুলিশ পরীক্ষার উপরে। টোটাল 10টি টপিক থেকে 15টা টাইপের অঙ্ক করাবো। আর প্রত্যেকটি টাইপের অঙ্ক তোমাদের আপকামিং যে পুলিশ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছিলো সেই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমি যে 15টি টাইপ তোমাদের জন্য নিয়ে এসেছি। এই টাইপের অঙ্ক প্রতি বছর হুবহু রিপিট হয়। এবারও তোমাদের যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। তোমরা যারা আমার ক্লাসগুলো দেখছো তারা কন্টিনিউ 2 থেকে 3 মাস ক্লাসগুলো দেখো, তোমাদের যে টাইপের অঙ্কগুলো আমি করাচ্ছি সেই টাইপের অঙ্ক তোমরা হুবহু কমন পাবে। আর 25-এর ভিতরে তোমরা ম্যাক্সিমাম দেখবে অনেকেই 20+ স্কোর করে আসতে পারবে। আমার উপরে ভরসা রাখো, আমি তোমাদের যে টাইপগুলো করাচ্ছি এই টাইপের বাইরে একটা প্রশ্ন তোমাদের থাকবে না। অনেকের আজকের প্রশ্নগুলো দেখে মনে হতে পারে একটু প্রশ্ন সহজ ছিল, বাট এটা তোমরা পুলিশ পরীক্ষা দিচ্ছ, কারণ ম্যাক্সিমাম ছেলে মেয়ে যেখানে ফেল করে সেটা হচ্ছে যারা মাঠে গিয়ে ফেল করে। অনেকের হাইটে হয় না, অনেকে দৌড়াতে পারে না, অনেকের ওয়েট হয় না, অনেকের ওভার ওয়েট হয়ে যায়। সে কারণে এই পুলিশ পরীক্ষায় কাট অফ তোমাদের এটা ভেবো না যে 80+ হয়ে যাবে। যদি প্রশ্ন ফাঁস না হয় তাহলে কাট অফ তোমাদের আয়ত্তের মধ্যেই থাকবে। আর একটু ভালো করে পড়ো, আর আমি যে অঙ্কগুলো করাচ্ছি সেইগুলো ফলো করে যাও, ম্যাক্সিমাম স্কোর করে আসতে পারবে। তো গাইস, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। তো দেখে নেওয়া যাক প্রথম অঙ্কটি কী বলছে। দেখো, এখানে ফার্স্ট অঙ্কটি বলছে দুটি সংখ্যার লসাগু এত, গসাগু এত, একটি সংখ্যা এত হলে অপরটি কত। তো এই অঙ্কটা অনেকেই পারো, অনেকের দেখে সহজ মনে হতে পারে, বাট এই অঙ্কটির ভিতরে কী আছে আমি জানি না। প্রত্যেকটা পরীক্ষায় দেখেছি, সে পিএসসি হোক বা পুলিশ পরীক্ষায় এই অঙ্কটা বারবার থাকে। তোমরা বিগত বছরের প্রশ্ন দেখবে, সেখানে দেখবে এই অঙ্কটি বহুবার এসছে। আবার তোমাদের যে আপকামিং যে এক্সামিনেশনগুলো হবে সেখানেও দেখবে এই অঙ্কটা তোমরা হুবহু কমন পেয়ে যাবে। তো এই অঙ্কটা করার একটাই ফর্মুলা, সেটা হচ্ছে দুটি সংখ্যার গুণ ফল ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, লসাগু গুণ গসাগু। তাহলে সংখ্যা দুটির গুণফল হচ্ছে কি, লসাগু গুণ গসাগু। এখন লসাগু কত দেওয়া আছে, 1920। গসাগু যদি 16 হয় আর অপর সংখ্যা 128 হলে তোমরা কি করতে পারবে, একটি সংখ্যা 128 হলে অপর সংখ্যা বের করতে পারবে। তো এই ফর্মুলায় ফেলে দিলে হয়ে যাবে, কারণ দুটো সংখ্যার গুণফল বলা আছে। গুণফলের মধ্যে একটি সংখ্যা 128 হলে অপর সংখ্যা আমরা এক্স ধরে নিলাম, আর লসাগু আর গসাগু তো দেওয়া আছে। তো এখান থেকে এটাকে তোমরা কাটতে পারো, 16 8 128 আর 8 2 16 থাকছে 32, 4 8 32, 240। তো অপর সংখ্যা হয়ে যাবে 240। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। শুধুমাত্র এই ফর্মুলাটা মনে রেখো, সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু লসাগু গুণ গসাগু। পরের প্রশ্নে দেখো, দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে আর গসাগু দেওয়া আছে, তাদের লসাগু নির্ণয় করতে হবে। তো এটাও খুব সহজ অঙ্ক। এটার ফর্মুলা হচ্ছে কি, লসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির অনুপাতের গুণফল গুণিতক গসাগু। এখন সংখ্যা দুটির অনুপাতের গুণফল যদি আমরা করি, 24 অনুপাত আছে 25 অনুপাত, গুণ করলাম, এর সঙ্গে গসাগু গুণ করে দিলাম, দিলে আমাদের উত্তর চলে আসবে 3 24 72, আর 25 গুণ করলে তোমরা পেয়ে যাবে 1800। 72 আর 25 গুণ করলে কত পাবে, 1800। তো ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, এটাও খুব ভালো প্রশ্ন, অনেকবার এসছে বিগত বছরের পরীক্ষাগুলোতে। ক্রয় মূল্যের উপরে 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপরে শতকরা ক্ষতি কত হবে। তার মানে আমরা যদি ধরে নিই যে একটি দ্রব্যের ক্রয় মূল্য 100 টাকা, 10% ক্ষতি হচ্ছে, তাহলে বিক্রয় মূল্য কী হবে, ক্রয় মূল্যের থেকে কম হবে, বিক্রয় মূল্য 90 টাকা হবে। এখন বলছে বিক্রয় মূল্যের উপরে ক্ষতি কত হবে। তাহলে দেখো, বিক্রয় মূল্য 90 টাকা হলে বিক্রয় মূল্যের উপরে ক্ষতি কত হচ্ছে, 10 টাকা। তো 90 টাকায় ক্ষতি হয় বিক্রয় মূল্যের ওপরে 10 টাকা, 100 টাকায় কত ক্ষতি হবে সেটা তোমরা বের করো। 0 0 কাটলো, এখন 100কে 9 দিয়ে ভাগ করলে 11.11%, এটা পেয়ে যাবে। এটাই হবে বিক্রয় মূল্যের উপরে ক্ষতি। আমি একটু ঐকিক নিয়মে দেখিয়ে দিই। দেখো, 90 টাকায় ক্ষতি হয় 10 টাকা, 1 টাকায় ক্ষতি হয় 10/90 টাকা। এরপরে আমাদের শতকরা বললে 100 টাকায় বার করতে হবে। 100 টাকায় ক্ষতি হয় 10/90 গুণিতক 100। তো এটা আমরা এই একেবারে লিখে দিয়েছি, কারণ পরীক্ষায় আমাদের বেশি টাইম থাকবে না। দেখো, পরের প্রশ্নটি কি বলছে, 5 টাকায় 6টি হিসাবে কিছু লেবু কিনে 3 টাকায় 4টি হিসাবে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো এই অঙ্কটি করতে গেলে তোমরা কি করবে, প্রথমে টাকা লিখবে, তারপরে কি কিনছে, লেবু। তো লেবু লেমন, আমি এল লিখলাম। কটি, 5 টাকায় 6টি কিনছে, আর বিক্রি করছে কত, 3 টাকায় 4টি। এখন এটাকে গুণ করে তুমি যেটা পাবে, 4 5 20, এটাও হয়ে যাবে কি, ক্রয় মূল্য। এই ট্রিক্সটা মনে রাখবে। তো ক্রয় মূল্য কত টাকা, 20 টাকা। আর এই বরাবর গুণ করে যেটা পাবে সেটা হচ্ছে বিক্রয় মূল্য, এসপি, 18 টাকা। তো এই অঙ্ক আসলে এটা একটু মনে রাখবে, এক সাইডে টাকা লিখবে, টাকা লিখে টাকাগুলো
সব এইভাবে পাতিয়ে নেবে। আর লেবুর পরিমাণটা এইভাবে পাতিয়ে নেবে, নিয়ে প্রথমে যে কোনাকুনি গুণ করে যেটা পাবে সেটা হচ্ছে ক্রয় মূল্য, এরপরে এই কোনাকুনি গুণ করে যেটা পাবে সেটা হচ্ছে বিক্রয় মূল্য। এখন ক্রয় মূল্য 20 টাকা, বিক্রয় মূল্য 18 টাকা, তো ক্ষতি হচ্ছে কত? 2 টাকা। তো 20 টাকায় ক্ষতি হয় 2 টাকা, 100 টাকায় কত ক্ষতি হবে? 5 20 100, 5 দুগুণে 10% ক্ষতি হবে। তো অপশান নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, বলছে প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? তার মানে 1 2 3 4 এইভাবে 5 6 7 8 9 করে 100 পর্যন্ত সংখ্যার সমষ্টি কত? তো এই টাইপের অঙ্ক করার ক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা মনে রাখতে হয়, কারণ তুমি এইভাবে যোগ করবে 1 + 2 + 3 + 4, এইভাবে যোগ করতে গেলে তোমাদের টাইম শেষ হয়ে যাবে, পরীক্ষা শেষ হয়ে যাবে, কিন্তু অঙ্ক শেষ হবে না। এইভাবে 100 পর্যন্ত যোগ করতে হবে, করলে যোগফল কত হবে? এখন দেখো, এর জন্য যে ফর্মুলাটা হয় সেটা হচ্ছে কি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করার ফর্মুলা n × n + 1/2, n × n + 1/2। এখন এখানে এই যে শেষতম পদ আছে, অন্তিম পদ 100, এটাই হচ্ছে n। তাহলে n এর জায়গায় 100 লিখলাম। এখন n + 1 কী হয়ে যাবে? 101/2। এখন 100কে 2 দিয়ে কাটলে 50 বাদ যায়। তো তোমরা এই গুণটা করে উত্তরটা অপশানে লিখবে, সরি কমেন্টে লিখবে 50 × 100। কত উত্তর হবে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। পরের প্রশ্ন দেখো, অনুপাত থেকে। আর অনুপাত থেকে এই টাইপের অঙ্ক প্রত্যেকবার থাকে, দেখবে এবারও আসতে পারে, হয় পুলিশ মানে WBতে আসবে, না হলে KPতে আসবে। দুটো পরীক্ষার যে কোনো একটাতে তোমরা এই টাইপের অঙ্ক কমন পেয়ে যাবে। এখন AB আর BC এদের অনুপাত দেওয়া আছে, তার মানে আমরা A B আর C এইভাবে লিখে নিলাম। নিয়ে A আর B এর অনুপাত কত বলছে? 3:5। এরপরে B আর C এর অনুপাত কত বলছে? 7:8। এখন দেখো, এই 5-এর বরাবর ফাঁকা আছে, তার মানে এখানে কি বসাবে বলো তো? 5 বসাবে। আবার এই 7 বরাবর গ্যাপ ফাঁকা, তাহলে এখানে কি বসিয়ে দেবে? 7। এটা একটু মনে রাখবে, কোনো একটা সংখ্যার সামনে যদি কিছু না থাকে তাহলে অনুপাতের ক্ষেত্রে, এই টাইপের অঙ্কের ক্ষেত্রে তোমরা সেই সংখ্যা বসিয়ে দেবে। দেখো 5-এর এইদিকে কিছু নেই, তার মানে 5-এর পরে আমরা 5 বসিয়ে দিলাম। 7-এর এই সাইডে কিছু নেই, মানে আমরা কি বসিয়ে দিলাম? 7 বসিয়ে দিলাম। এখন গুণ করলে আমরা প্রত্যেকটার অনুপাত পেয়ে যাব। তো কত হচ্ছে দেখো, 3 × 7 = 21, 5 × 7 = 35, আর হচ্ছে 5 × 8 = 40। আমাদের কিসের অনুপাত বার করতে হবে? 2A 3B আর 7C। তো 2A করলে A হচ্ছে 21, 2A কত হবে? 2A হয়ে যাবে 42। 3B, B হচ্ছে 35, তো 3B কত হবে? 105। আর 7C কত হয়ে যাবে? 4 × 7 = 28, 280। এখন দেখো, এটাকে আমরা কেটে ছোট করতে পারি কিনা দেখো, 42কে যদি তুমি 7 দিয়ে ভাগ করো, 6 × 7 = 42, 105কে 7 দিয়ে ভাগ করলে 7 15 105, আর 280কে, এটা 280 ছিল কিন্তু, 280কে 7 দিয়ে ভাগ করলে 40 হবে। তো রাইট অ্যান্সার কী হবে? 6 15 আর 40, 6 15 40। এরপরে আরেকটা ভালো টাইপের অঙ্ক, এই যে পয়সার অঙ্ক থেকে প্রত্যেকবার পরীক্ষায় প্রশ্ন আসে। এখন কি বলছে দেখো, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা মিলিয়ে মোট এতটি মুদ্রা আছে, তাদের মূল্যের অনুপাত দেওয়া আছে, তাহলে বাক্সে 25 পয়সার মুদ্রার সংখ্যা কত? মূল্য মানে ভ্যালু, ভ্যালুয়ের অনুপাত দেওয়া আছে কত? 1 টাকার ভ্যালু 5:, 50 পয়সার ভ্যালু হচ্ছে 3:, আর 25 পয়সার ভ্যালু হচ্ছে কত? 2:। এখন তোমরা এটাকে ভেবে নাও, এই 5 ভ্যালু, এই 5 মানে হচ্ছে 5 টাকা, এই 5 মানে কত টাকা? 5 টাকা, এই 3 মানে হচ্ছে 3 টাকা, এই 2 মানে হচ্ছে কত? 2 টাকা। এখন সংখ্যা, নাম্বার, তোমার কাছে মনে করো 5 টাকা আছে, তো 5 টাকা হতে গেলে 1 টাকার কয়েন কটি লাগবে? 5টি 1 টাকার কয়েন হলে সেটা 5 টাকা হবে। তার মানে 1 টাকার ক্ষেত্রে যেটা ভ্যালু দেওয়া আছে সেটাই তার নাম্বার হয়ে যাবে। বাট যখন তোমার কাছে 3 টাকা আছে, তো 3 টাকা করতে গেলে তোমার কটা 50 পয়সা লাগবে? দুটো 50 পয়সা মিলে যদি 1 টাকা হয়, 4টে 50 পয়সা মিলে 2 টাকা হবে, আর 6টা 50 পয়সা মিলে কত হবে? 3 টাকা। তার মানে 50 পয়সার ক্ষেত্রে যেটা ভ্যালু দেওয়া আছে তার দ্বিগুণ করলে তুমি কী পাবে? সংখ্যা পাবে। তো এখানে সংখ্যা কী হবে? 50 পয়সা 6 হয়ে যাবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এরপরে দেখো, তোমার কাছে 2 টাকা আছে, তার মানে 25 পয়সার সংখ্যা কটি হবে? 4টে 25 পয়সা মিলে কত হয়? 1 টাকা হয়। তাহলে 8টি 25 পয়সা মিলে কত হবে? 2 টাকা হবে। তো আমরা কি পেয়ে গেলাম? 25 পয়সার সাথে 4 গুণ করলে আমরা ওদের সংখ্যা পেয়ে যাব। তো 25 পয়সার সংখ্যা কত হবে? 8 হবে।
এখন দেখো এই যে 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা এদের সংখ্যার অনুপাত পেয়ে গেলাম। কীভাবে বের করেছি সেটা তোমাদের বলে দিলাম। এদের সংখ্যার অনুপাত কত হচ্ছে দেখো, 5 আর 6 11 আর 8 19, টোটাল 19 অনুপাতের ভ্যালু তো দেওয়া আছে 570। এক অনুপাতের ভ্যালু কত হবে, 3 19 57 30। আমাদের বার করতে হবে 25 পয়সার মুদ্রা কয়টি আছে। 25 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত কত, 8 অনুপাত। 1 অনুপাত 30 হলে 8 অনুপাত কত হবে, 8 ইন্টু 30 240। তো 240 ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, এই যে পিতা পুত্র থেকে বা বয়স থেকে যদি অঙ্ক আসে আমরা জাস্ট অপশান টেস্ট করে করব। তোমাদের আমি কি বলেছি, পুরোপুরি ক্যালকুলেশন করার দরকার নেই, অপশান টেস্ট করে করতে হবে। এখানে বলছে বর্তমানে মুকেশ ও সুরেশের বয়সের অনুপাত দেওয়া আছে, এটা 12 বছর পর তাদের বয়সের অনুপাত এত হবে। তাহলে বর্তমানে সুরেশের বয়স কত, তো বর্তমানে আমাদের সুরেশের বয়স বের করতে বলেছে। আর বর্তমানে সুরেশের বয়সের যে অনুপাত, সেই অনুপাত কত দেওয়া আছে, 3 অনুপাত। সুরেশের বয়সের অনুপাত দেওয়া আছে 3 অনুপাত। এখন আমাদের চেক করে দেখতে হবে এর মধ্যে কোন অপশানটা 3 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ যায়, মানে ভাগশেষ থাকবে না। দেখো 56কে 3 সম্পূর্ণরূপে ভাগ করতে পারে না। 56কে যদি তুমি ভাগ করো ভাগশেষ থাকবে 3 দিয়ে, দেখবে 2 থাকবে, তার মানে এই অপশান ক্যান্সেল হয়ে গেল। এরপরে 32কে 3 সম্পূর্ণরূপে ভাগ করে না, 42কে করে আর 48কে করে, তাহলে এই দুটো অপশানের ভিতরে আমাদের যে কোনো একটা অপশান উত্তর হবে। তো আমরা এখান থেকে বলতে পারছি না, কারণ এই 42 আর 48 দুটোকেই কে ভাগ করে, 3 ভাগ করতে পারে। তো বলছে 12 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে এত। তো 12 বছর পরে সুরেশের বয়সের অনুপাত কত হয়ে যাবে, 15 অনুপাত হয়ে যাবে 12 বছর পরে, তাই আমি S+12 লিখলাম। এখন দেখো 12 বছর পরে, এখন যদি সুরেশের বর্তমান বয়স 42 বা 48 হয়, তো 12 বছর পরে কত হবে, 42 + 12 54 হতে পারে, আবার 48 + 12 60ও হতে পারে। তো 12 বছর পরে তার বয়সের অনুপাত হবে 15 অনুপাত। তো এই 54কে 15 দেখো ভাগ করতে পারে না। এই কি বললাম, এই 54কে 15 ভাগ করতে পারে না, কারণ 54কে যদি 15 দিয়ে ভাগ করো ভাগশেষ থাকবে। বাট এই 60কে যদি তুমি 15 দিয়ে ভাগ করো কোনো ভাগশেষ থাকবে না, 4 15 60। তাহলে এই 3 ও 48কে ভাগ করছে, আবার 12 বছর পরে যে বয়সটা পাচ্ছি 60, তাকেও এই 15 অনুপাত ভাগ করে দিচ্ছে। তো রাইট অ্যান্সার কী হয়ে যাবে, অপশান নাম্বার ডি। তো এইভাবে তোমরা অপশান টেস্ট করে জাস্ট সেকেন্ডে করা যায়। আমি তোমাদের বোঝানোর জন্য একটু টাইম নিলাম, কিন্তু এতটা টাইম লাগে না। দেখো পরের অঙ্কটা এই টাইপের অঙ্ক তোমাদের বিগত বছরে বহু পরীক্ষায় এসছে। একজন ব্যাটসম্যান 20তম ইনিংসে 110 রান করায়, তার ইনিংসে রান সংখ্যার গড় পূর্বের থেকে 4 বৃদ্ধি পেয়েছে। তো এই অঙ্ক করার একটাই শর্টকাট কী আছে বলো তো, এই যে 20-র সাথে 4 গুণ করো, কত হচ্ছে 4 20 80। আমি তোমাদের ডিটেলসটাও শিখিয়ে দেবো, শর্টকাটও আগে দেখিয়ে দিচ্ছি। 4 20 80। এখন 110 থেকে 80 বিয়োগ করো, কত পাচ্ছ 30। আর 30-এর সাথে যেটা বৃদ্ধি হয়েছে সেটা যোগ করে দাও, তোমাদের অ্যান্সার চলে আসবে 34। তো এইখানে একটা সংখ্যা পড়ে গেছে, এটা হবে 20তম ইনিংসের পরে। 20তম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত হয়েছে। 20তম ইনিংসে সে 110 রান করে, তার ইনিংসে রান সংখ্যার গড় বেড়ে গেছে, 4 বেড়েছে। তো 20তম ইনিংসের পরে, এটা মনে রাখবে এখানে 20 সংখ্যাটি পড়ে গেছে। 20তম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত হয়েছে, 34 হয়েছে। তো এটা হচ্ছে শর্টকাট। এই যে 20তম বলেছে, 20-র সাথে যে গড়টা বৃদ্ধি হয়েছে সেটা গুণ করবে, করে যেটা পাবে সেটা হচ্ছে এই যে যত রান করেছে 20তম ইনিংসে সেটা থেকে বিয়োগ করবে, বিয়োগ করে ওই গড়টাকে আবার যোগ করবে। এখন দেখো যদি ডিটেলসে করি, তার মানে কি, 20তম ইনিংসের আগের ইনিংসটা কত ছিল, 19তম ইনিংস ছিল। তো 19তম ইনিংসে তার রান সংখ্যার গড় এক্স, 20তম ইনিংসে তার রান সংখ্যার গড় কত হবে, 4 বেড়েছে মানে x+4 হবে। তো 20তম ইনিংসে রানের সমষ্টি কত, 20 গুণিতক x-4। আর 19তম ইনিংসে রানের গড় কত, 19 গুণিতক এক্স। আর এদের যে পার্থক্য সেটা গড়ে দিয়েছে কে, 110 রান। এখন যদি তুমি ক্যালকুলেশন করো 20x আর 19x বিয়োগ করলে তুমি কি পাবে, এক্স পাবে। আর এখানে ছিল 4 20 80 ইকুয়াল টু কত, 110। তার মানে x ইকুয়াল টু 80, এই সাইডে গেলে 30 পাবে। দেখো সেই আমরা শর্টকাটে যেভাবে বের করেছি 30, এখানে ডিটেলসে করলেও সেই 30 পাবে। তো x ইকুয়াল টু যদি 30 হয়, আর এই x কত, 19তম ইনিংসে রানের গড়, তো 20তম ইনিংসে কত হয়ে যাবে, 30 + 4 34। তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। পরের অঙ্ক দেখো, একটি মূলধন 4 বছরে 3 গুণ হলে 8 বছরে কত গুণ হবে। তো যখন কোনো সরল সুদ বা জটিল সুদ বলা থাকবে না, তখন সেটা তোমরা কীভাবে ক্যালকুলেশন করবে, সরল সুদে ক্যালকুলেশন করবে। বলছে 4 বছরে 3 গুণ হচ্ছে, তার মানে ধরলাম আমরা আসল যদি 100 টাকা হয়, তাহলে সেটি 4 বছরে কত হচ্ছে, 3 গুণ মানে 300 টাকা হচ্ছে। তাহলে সুদ কত হচ্ছে, সুদ হচ্ছে 200 টাকা।
এবার বলছে কত বছরে 8 গুণ হবে। 8 গুণ মানে কত? 800 টাকা হবে। 8 গুণ মানে 800 টাকা। তো সুদ কত হবে? সুদ হবে 700 টাকা। এখন দেখো 200 টাকা সুদ হয় কত বছরে? 200 টাকা সুদ হয় 4 বছরে। 1 টাকা সুদ হবে কত বছরে? 4/200 বছরে। আর আমাদের বের করতে হবে কত? 700 টাকা সুদ। তো 700 টাকা সুদ হবে কত? 4/200 ইন্টু 700। এখন এটাকে ক্যালকুলেশন করো, 0 0 কাটলো, 2 দুগুণে 4, 7 দুগুণে 14 বছর। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। পরের প্রশ্ন দেখো, এ বি এর 3 গুণ কর্মক্ষম এবং একটি কাজ এ বি এর 20 দিন আগে শেষ করে, তারা একত্রে কাজটি কত দিনে শেষ করবে? এ হচ্ছে বি এর 3 গুণ কর্মক্ষম, তার মানে এ যদি একদিনে 3টে কাজ করে, বি সেখানে করবে কটি কাজ? একটি কাজ করবে। আবার একটা কাজ এ বি এর 20 দিন আগে শেষ করছে, তাহলে ধরে নিলাম এ এক্স দিনে কাজটি শেষ করে আর বি এক্স প্লাস 20 দিনে, কারণ বি এর 20 দিন আগে এক্স কাজ শেষ করে। এ যদি একটি কাজ এক্স দিনে করে আর একদিনে এ কটি কাজ করে? 3টে কাজ করে, এটার ইকুয়াল হবে কি? বি একদিনে একটা কাজ করে আর কতদিন কাজ করছে? এক্স প্লাস 20 দিন। দুজনের কাজটাকে আমরা ইকুয়াল করে দিলাম। ধরে নিলাম এ একটি কাজ এক্স দিনে করে আর এ একদিনে কটি কাজ করে? 3টে কাজ করে, তাহলে এক্স দিনে সে কটি কাজ করবে? 3x কাজ করবে। এখন এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো 3x আর এই সাইডে এক্স চলে আসলে কত হচ্ছে? 2x হচ্ছে, আর এই সাইডে থাকছে কত? 20। তো এক্স ইকুয়াল টু কত পেলে? 10 পেলে। তার মানে এ 10 দিনে যদি সেই কাজটি শেষ করে, বি এর কত দিন লাগবে? 30 দিন লাগবে। 30 দিন লাগবে। বলছে তারা একত্রে কাজটি কত দিনে শেষ করবে। তার মানে দেখো এ যদি 10 দিনে কাজ শেষ করে আর একদিনে যদি 3টে করে কাজ করে, এটাই হচ্ছে টোটাল ওয়ার্ক। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এ একদিনে 3টে কাজ করে আর 10 দিন ধরে কাজ করছে, তো টোটাল ওয়ার্ক হয়ে যাবে কত? 30। পরের অঙ্কটা কি বলছে দেখো, একটি নৌকা স্রোতের অনুকূলে 4 ঘন্টায় 24 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। ওই দূরত্ব 6 ঘন্টায় স্রোতের প্রতিকূলে অতিক্রম করে, স্থির জলে নৌকার বেগ কত? এখন দেখো ধরে নিলাম নৌকার বেগ বোট ইকুয়াল টু এক্স কিলোমিটার প্রতি ঘন্টা, আর স্রোতের বেগটা ধরে নিলাম কারেন্ট ওয়াই কিলোমিটার প্রতি ঘন্টা। এখন স্রোতের অনুকূলে নৌকার বেগ হয়ে যায় এক্স প্লাস ওয়াই। তো স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স কত যাচ্ছে? 24 কিলোমিটার, কত সময়? 4 ঘন্টায়। তো এক্স প্লাস ওয়াই কত হয়ে যাবে? 6। এখন দেখো স্রোতের অনুকূলে নৌকার বেগ হয় এক্স মাইনাস ওয়াই, 24 কিলোমিটার যাচ্ছে 6 ঘন্টায়, তাহলে এক্স মাইনাস ওয়াই কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। তো আমাদের এক্স প্লাস ওয়াই পেয়েছি 6, এক্স মাইনাস ওয়াই পেয়েছি 4। তো এখান থেকে আমরা নৌকার বেগ বার করতে পারবো। এখন দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 4। তো এখান থেকে যদি আমরা এই দুটো যোগ করি, ওয়াই ওয়াই কেটে গেল, 2x ইকুয়াল টু হচ্ছে 10। তো এক্স ইকুয়াল টু 10/2, তার মানে কত হবে? 5 কিলোমিটার প্রতি ঘন্টা। তো নৌকার বেগ কী হলো? 5 কিলোমিটার প্রতি ঘন্টা। এখন যারা বারবার ধরে প্র্যাকটিস করেছে তারা কি করবে বলো তো? আমি তো এটা ডিটেলসে বোঝালাম, তোমাদের প্র্যাকটিস ভালো থাকলে তোমরা এইভাবে করতে পারতে। 24কে 4 দিয়ে ভাগ করো, প্লাস 24কে 6 দিয়ে ভাগ করে এইগুলোকে আবার 2 দিয়ে ভাগ করলে তোমাদের অ্যান্সার চলে আসতো। তো এটা হচ্ছে 6 + 4/2, তার মানে কত হতো? 5। তো একবারেই হয়ে যায়। বারবার প্র্যাকটিস করা থাকলে দেখবে আপনি নিজেরাই তোমরা 10 সেকেন্ডের ভিতরে করতে পারবে। পরের অঙ্কটি দেখো, নল ও চৌবাচ্চা থেকে নেওয়া হয়েছে, আর এই টাইপের অঙ্ক প্রত্যেক বছর একটা করে থাকে। দুটি পাইপ এ এবং বি একটি ট্যাঙ্ক যথাক্রমে 15 মিনিট এবং 20 মিনিটে ভর্তি করতে পারে। উভয় পাইপ একসাথে খোলা হয়, কিন্তু 4 মিনিট পর এ পাইপটি বন্ধ করা হয়। ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগবে? তার মানে কি করছে? এ পাইপটি একটি ট্যাঙ্কে 15 মিনিটে ভর্তি করতে পারে, আবার বি পাইপ ওই ট্যাঙ্কে 20 মিনিটে ভর্তি করতে পারে। এখন আমরা যদি 15 আর 20 যদি লসাগু করি, তাহলে কি পেয়ে যাব? ওই ট্যাঙ্কের ক্যাপাসিটি, মানে ওই ট্যাঙ্কে কতটা জল ধরে। তো 15 আর 20 লসাগু হয় কত? 60 হয়। তো ধরে নিলাম ওই ট্যাঙ্কে 60 লিটার জল ধরে। তো 60 লিটার জল এ পাইপ 15 মিনিটে যদি ভর্তি করে, তাহলে 1 মিনিটে সে কতটি ভর্তি করবে? কত লিটার ভর্তি করবে? 4 লিটার। 60 লিটার জল যদি এ পাইপের 15 মিনিট লাগে, তার মানে 1 মিনিটে এসে 4 লিটার ভর্তি করবে। 4 15 60। এরপরে বি পাইপ যদি 60 লিটার জল 20 মিনিটে ভর্তি করে, তার মানে 1 মিনিটে এসে 3 লিটার জল ভর্তি করে। 3 20 60। তো এ প্লাস বি
এ প্লাস বি 1 মিনিটে কত লিটার জল পূর্ণ করে, কত লিটার জল ভর্তি করে? 7 লিটার। এখন বলছে দেখো উভয় পাইপ একসাথে খোলা হয় কিন্তু 4 মিনিট পর এ পাইপটি বন্ধ করে দেওয়া হয়। তো 4 মিনিট ধরে এ প্লাস বি এই দুটো পাইপ জল ভর্তি করেছে। তো 4 মিনিটে তারা কতটা ভর্তি করবে? 4 সাথে 28 লিটার। তো 4 মিনিটে 28 লিটার তারা জল ভর্তি করবে। তো 4 মিনিট এ আর বি পাইপ খোলা ছিল। তো এখন আর জল কতটি আছে? 60 লিটার থেকে 28 লিটার যদি ভর্তি হয়ে থাকে হচ্ছে 32 লিটার। এখন ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগবে? তো এই 32 লিটার জল ভর্তি করবে কে? এই বি পাইপ। তো 32 লিটার জল ভর্তি করতে বি পাইপের আর কত সময় লাগবে? 3 10 30, 10 পূর্ণ 2/3 মিনিট। আর ওদিকে লাগছিল কত? 4 মিনিট। 4 মিনিট তারা একসাথে পূর্ণ করেছে, তার মানে হবে 14 পূর্ণ 2/3 মিনিট। তো রাইট অ্যান্সার কী হয়ে যাবে? দেখো বাকি অপশানগুলোতে 10 আছে, 11 আছে, 12 আছে, তো এটাই হয়ে যাবে 14 পূর্ণ 2/3 মিনিট মানে 14 মিনিট 40 সেকেন্ড। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এই টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স থেকে এই টাইপের অঙ্ক তোমাদের বারবার বিগত বছরের পরীক্ষায় এসছে। বলছি একটি ট্রেন তার স্বাভাবিক গতিবেগের এত অংশ বেগ নিয়ে গন্তব্যস্থলে 2 ঘন্টা 30 মিনিট দেরিতে পৌঁছায়। তার মানে ট্রেনটির স্বাভাবিক বেগ যদি 5 হয়ে থাকে, এখন সে যাচ্ছে কত বেগ নিয়ে? 3 অনুপাত বেগ নিয়ে। তাহলে আমরা এখানে স্বাভাবিক বেগ কত পেয়েছি? 5 অনুপাত, আর তার যে বর্তমানে যে বেগ সেটা হচ্ছে 3 অনুপাত। একটা ফর্মুলা তোমরা সবাই জানো, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট থাকে তাহলে স্পিড কী হয়? টাইমের সাথে ব্যস্তানুপাতিক হয়। তার মানে তার টাইম কত লাগছে? টাইম দেখো এই যে স্পিডটা পেয়েছি, তো এটা হয়ে যাবে প্রথম ক্ষেত্রে টাইমের অনুপাত, আর এই যে স্পিডটা পেয়েছি সেটা হবে কি? দ্বিতীয় ক্ষেত্রে টাইমের অনুপাত। তো তার স্বাভাবিক বেগ যখন 5 অনুপাত ছিল, তো স্বাভাবিক বেগ যখন 5 অনুপাত ছিল তখন টাইম কত লাগছিল? 3 অনুপাত। বাট বেগ যখন কমে 3 অনুপাত হয়েছে তখন টাইম কত লাগছে? 5 অনুপাত। তো টাইম বেশি লাগছে কত অনুপাত? 2 অনুপাত। আর এই 2 অনুপাতের ভ্যালু দেওয়া আছে 2 ঘন্টা 30 মিনিট। তো 2 অনুপাতের ভ্যালু হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট মানে 2.5 আওয়ার্স। এখন বলছে ট্রেনটি স্বাভাবিক বেগে গেলে কতক্ষণে গন্তব্যস্থলে পৌঁছায়। তার স্বাভাবিক বেগে গেলে তার টাইমের অনুপাত কত? 3 অনুপাত। তাহলে 2 অনুপাতের ভ্যালু যদি 2.5 হয়, 1 অনুপাতের ভ্যালু কত হবে? 2.5 10 মিনিটে তুলে দিলে 25/10 মানে 25/20, আর 3 অনুপাতের ভ্যালু হবে 3 গুণ করে দাও। তো এখানে 5 দিয়ে কাটলে 5 5 25, 4 5 20, 3 5 15, 15/4। তো 15কে 4 দিয়ে ভাগ করলে তোমরা পাবে 3 পূর্ণ 3/4। তো স্বাভাবিক বেগে গেলে সে কতক্ষণে গন্তব্যস্থলে পৌঁছাতো? 3 পূর্ণ 3/4 ঘন্টাতে সে গন্তব্যস্থলে পৌঁছে যেত, সে কে? ট্রেনটি। তো পরের অঙ্কটি কী বলছে দেখো, 72 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চলা একটি ট্রেনে বসে থাকা একজন ব্যক্তিকে বিপরীত দিক থেকে আসা 525 মিটার দৈর্ঘ্যের আরেকটি ট্রেন 15 সেকেন্ডে অতিক্রম করে। দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত কিলোমিটার প্রতি ঘন্টা? তো এই অঙ্কটি করতে গেলে তোমাদের জাস্ট একটা লজিক মাথায় রাখতে হবে। মনে করো এই দিক থেকে একটা ট্রেন এইভাবে যাচ্ছে, এর মধ্যে একটা যাত্রী বসে আছে, আর এই দিক থেকে একটা ট্রেন আসছে। তো এই ট্রেনটি ওই যাত্রীকে যদি 15 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে এই ট্রেনের স্পিড বার করতে হবে। এখন দেখো ট্রেনে বসে থাকা কোনো যাত্রীকে বিপরীত দিক থেকে আসা কোনো ট্রেন যদি অতিক্রম করে, তখন ট্রেন শুধুমাত্র নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তো ট্রেনের সাপেক্ষে ওই যাত্রীর দৈর্ঘ্যকে কী করা হয়? নেগলেক্ট করা হয়। অতি ক্ষুদ্র বলে ওই লেন্থটাকে আমরা নেগলেক্ট করি। তো এই ক্ষেত্রে ট্রেন শুধুমাত্র কী করে? তার নিজের যে লেন্থ সেটাই সে কী করে? অতিক্রম করে। ওই যাত্রীকে অতিক্রম করতে গেলে দেখো ওই যাত্রীকে অতিক্রম করতে গেলে এই ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। কারণ মনে করো এইখানে একটা যাত্রী আছে একজন, তো এই যাত্রীকে এই ট্রেনটা আসছে, তো এই ট্রেনটা যতক্ষণ না এই প্রান্তে পৌঁছাচ্ছে ততক্ষণ কিন্তু সে যাত্রীকে অতিক্রম করেনি। তার মানে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। তো ট্রেনের দৈর্ঘ্য কত? 525 মিটার। তো এটাই হচ্ছে ডিস্টেন্স 525। আর টাইম কত লাগছে? 15 সেকেন্ড। এবারে দেখো স্পিড কত? স্পিড বলেছে একটা ট্রেনের স্পিড হচ্ছে 72 কিলোমিটার। আরেকটা জিনিস মনে রাখবে, যখন দুটো ট্রেনের অভিমুখ আলাদা আলাদা ডিরেকশানে হয়, ভিন্ন দিকে হয়, তখন কী হয়? তাদের যে স্পিডটা যোগ হয়ে যায়। তো এর স্পিড কত? 72। এটা বার করতে হবে, এটা এক্স, তাহলে কী হয়ে যাবে? 72 প্লাস এক্স। কারণ দুটো ট্রেনের অভিমুখ ভিন্ন দিকে হলে তাদের গতিবেগের যে যোগফল সেটাকে আমরা কী বলি? আপেক্ষিক গতিবেগ। গতিবেগ কী হয়ে যায়? যোগ হয়ে যায়।
আর ডিরেকশান সেম দিকে হলে গতিবেগ কী হতো, মাইনাস হতো। মনে করো একটা ট্রেন এই দিকে যাচ্ছে আর একটা ট্রেন আবার সেই একই দিকে যাচ্ছে, তাহলে গতিবেগ কী হয়, গতিবেগ সেই ক্ষেত্রে মাইনাস হয়। বাট ডিরেকশান যখন সেম ডিরেকশান যখন আলাদা, তখন কী হবে, গতিবেগের দুটো যোগ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে স্পিড কী হবে, 72 প্লাস এক্স। এখন দেখো এই 72 কিলোমিটার প্রতি ঘন্টাতে আছে, এটা মিটার পার সেকেন্ডে আছে। তো আমরা এটাকে মিটার পার সেকেন্ডকে কিলোমিটার প্রতি ঘন্টা করতে গেলে 18/5 দিয়ে কী করতে হয়, গুণ করতে হয়। তার মানে এটাকে যদি আমি 5 দিয়ে কাটি কত পাবো, 5 × 10 = 50, 5 × 10 = 50, 5 × 5 = 105। আবার 105কে 15 দিয়ে কাটলে 7 × 15 = 105। এখানে ছিল 18 আর এটা 7। তো এক্স ইকুয়ালটা আমরা কত পাবো, দেখো 18 × 7 - 72। এখন উভয় সাইড থেকে যদি 18 কমন নিই তাহলে কী হচ্ছে, 18, এখানে ছিল 7 আর এখানে 4 × 18 = 72। 18 কমন নিয়েছি মানে 4 থাকবে, ঠিক আছে। তো এখানে 7 থেকে 4 বিয়োগ করলে তুমি পাবে 3। তো 18 × 3 কত হবে, 54। তো দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত হবে, 54 কিলোমিটার প্রতি ঘন্টা। তো গাইস আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। যারা ভিডিওটি বুঝতে অসুবিধা হবে অবশ্যই একটু পজ করে ধীরে ধীরে বোঝার চেষ্টা করবে, কারণ খুব সহজ পদ্ধতিতে আর ইজি মেথডের সাহায্যে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, ধরে ধরে বোঝানোর চেষ্টা করেছি প্রত্যেকটা অঙ্ক। তো এই টাইপের অঙ্ক আসলে আশা করি তোমাদের, যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো, তোমাদের প্রবলেম হবে না। আর এই টাইপের আরও গুরুত্বপূর্ণ ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে, কারণ প্রতিদিন আমি তোমাদের গুরুত্বপূর্ণ আপকামিং যে কনস্টেবল পরীক্ষার জন্য বিগত বছরের প্রশ্নগুলো ধরে ধরে সলভ করাচ্ছি। তো আশা করি তোমাদের এই ভিডিও থেকে অনেক উপকার হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ, বাই বাই।